স্বাধীনতার স্বাধীনতা তো হইছে সারা জন্মে খাইছি আমি একটা কম্বল। স্বাধীনতার আগে যা যা চাওয়া হয় স্বাধীনতার পর হিসেব করলে দেখা যাবে তা পাওয়া যায় না। নাই, কিছুই নাই, স্বাধীনতা অর্থ নাই, কিছুই নাই। আমরা স্বাধীনতা তো মানি না। এই সরকার কি করছে জনকর্মী লেগে আমারে বলেন, খালি কয় পূর্ণবাসন লাস্টে দেয় কি জানেন, একখান বাসন ধরাইয়া আমার ডেলিভারি আমার এই বেশাবাদী হয়েছে। এই স্বাধীনতার অর্থ কোনো স্বাদ নয়, বিষ গ্রহণ। স্বাধীনতার 50 বছর দেখে যাব এটা আমরা ভাবিনি, কারণ আমরা 1968 সাল থেকে যদি ধরি এত সব ঘাত প্রতিঘাত ভায়োলেন্সের মধ্যে দিয়ে গেছি, সেখানে বেঁচে থাকাটাই হলো দুষ্কর। সেখানে 50 বছরের স্বাধীনতা দেখে যাচ্ছি, বঙ্গবন্ধুর 100 বছর দেখে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর দেখে যাচ্ছি। আমাদের জীবনে এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাই, কিছুই নাই, স্বাধীনতা অর্থ নাই, কিছুই নাই। আমরা স্বাধীনতা তো মানি না কোদাই। আমি মানি না, অন্য মানুষের লোক আমরা মানি না। সেইটা সংগ্রাম গেছে 50 বছর চলছে। আমরা সংগ্রামের 20 বছর আগে 70 বছর বয়স হয়েছে। আমরা বাড়ি যাবার সেই দেশ আছি, এবার অবস্থায় আছি। অনেক দেশ আয়া অত মত সব গেছে গা, মাতা এক জায়গাত, আমরা তাই এক জায়গাত, বাড়ি ঘর জন নাই। অবস্থা খারাপ, সেইবেলা ভালো আছিল স্বাধীনতা। সেইবেলা বাপে কারবার করছে, নিজের সম্পদ আছিল, বাপের সম্পদ আছিল খাইছি। জামারও সম্পদ নাই, বাপেরও সম্পদ নাই, কষ্টে দিন যা। আছে একটা আলঙ্গর, আর কি আছে, আর কিছুই নাই। আছে 2-3টা ফোরন খেয়ে থাকো, তা দিলা দেখ দুঃখ, আর কিছুই না। এইটাই তো শেখ সাহেবের সিঁড়িরও সময় ফুরে গেছে, নির্বাচন কি আর করতে পারবো? মনে কয় না, হারা গেছে নির্বাচন, হারা গেছে। চাচা আমি কইলাম বই থেকে দেউন যে আমার বাপও ওই জালিয়া কাম করছে, আমরাও জালিয়া কাম করি। আমার ভাই একটা সাগরে গেছে আর ফিরে আয়নি। এই তো মনে সকালে ঘুমন উঠে সাগর পরে গেছি, যাইয়া জাল টানছি, মাছ পাইনি। আরেকজনের মাছ দুটো কিনে লই আইছি, আইয়া বেশি আর কেজি দুধ নিয়ে আসে। তো মনে করেন মেম্বার চেয়ারম্যানরা এই একার ভোটের আগে কয়েক সব জায়গায় দেন, ভোট হয়ে গেলে আর কেউ কেছেন না। কেরালা একটা সালিশি লোক গেলেও আমাগুলো ঘরে তীরে তেমন গ্রাহ্য করে না। তার আমাকে ওই এলাকার মেম্বার তো হয়েছে মুরুক্ষ, তো বোঝ না কিছু কপাল লইয়া। এই অবস্থা আছি আমরা। মুরুক্ষ তো মুরুক্ষ, আল্লাহ মুরুক্ষ আর দুনিয়ায় নাই। কি ওটা আমি বুঝিই না। স্বাধীনতা কি পরিবর্তন আমার হয়েছে না, আমার পরিবর্তন এটাই হয়েছে, আমার অর্থবিত্ত কিছু নাই, আমার চরিত্র ঠিকই আছে। পাকিস্তান আমলের যে চরিত্র এটাই আছে না, স্বাধীন চরিত্র আমার হয়েছে না। আমরা এই তো খেজুর গাছ টাছ কাটি, খেজুর গাছ টাছ কাটিয়ে কোনো রকম সংসারটা আর কি আমরা এরপর আবার কৃষি বাধাও দেই, টুকটাক কিছু কৃষি বাধাও দেই, মানুষের এমনি বদলাও দেই। এই দিয়ে ঠিয়ে নানান এইরকম করিয়ে সংসারটা আর কি কোনো রকম চলে। এই অবস্থায় আছি। আর ধরেন নেতারা তো ওই গ্রামের যে জুনতে নেতা আছে না, জুনতে নেতা, ওই জুনতে নেতারা তো আর কি ওরা মুখ চিনে ধরেন আমার নাম আইলে আমার নামটা কাটতে দিয়া অন্য একটা হার যে খাতিলের লোক আছে, ভালোবাসার লোক আছে, হেগোই না ওইটা ঢুকাইয়ে দে। আমার বাড়িতে যদি কোনো এনজিও ঢোকে, এই ঢুকিয়ে যদি আমার কোনো সাহায্য দেওয়ার জন্য একটা চেষ্টা করে, কিন্তু ওই নেতারা ওই ক্যান্সেল করিয়ে দেয়। এই তো সার ঔষধের কৃষি অফিসের সার ঔষধ আমার দেবে, এই সার ঔষধ আমার না দিয়া যে কৃষি জীবনেও দে না, হে সার ঔষধ 2-3 হাজার সার ঔষধ পাইছে, আটি পাইছে। এই হেয়া আবার আমরা কিনে সেই টাকা দিয়ে আমরা আবার কিনে হেগুদার দিয়ে কিনিয়া সার ওষুধ আটি, তারপর ঝাঁঝরি কোদাল, এই হে কাছ থেকে আবার আমরা কিনে আনি। আবার সার ঔষধ যার কাছে কিনে আনছি হে বলছে যে কেউ কাছে বলবা না, এই আর দিনের বেলা নিতে পারবে না, রাত্রে আসছে সার ঔষধটা তোমরা নিও। বাদুরের নেতারাই তো দেশ খাইয়ে লাগে।
যাম ভারতে আর যাইতে না ভাই আছে হে যাইতে না হে কয় না তোমাকে ভারতে জ্বললাম না তোমরা আমার জমিয়ে সেই দিতে হবে বাড়ি ব্যাংকে আমাকে 5 বছর ওই টাকা দিও এই পর তো এই জায়গায় এলাম আমি এমন না ওই পোলাগো রাজি করছে এই পোলার আইলে আমি না যাই করতে আমি ওটাই উঠছি জায়গায় এই 5 বছর ভাইয়া হ্যাঁ টাকা 10 বছর দেবো বা দিলাম সেই বছরই জমির দলিল গেলে বন্ধ হইয়া এখন তো বাড়ির দলিল করতে পারি না আর এখন যদি লামাইতে তখনই ছিলাম মেয়ে যাওয়া লাগবে মোর যে টাকা ঝাড় তো কোনো শর্ত নাই স্বাধীনতামূলক আমাদের কিছুই নেই আমাদের কাছে না কিছুই নেই আমাদের মূল্য আছে কি যদি একজনে কাজ কাজ হেঁটে করে তুই হেঁটে বারো কিনতে স্যার আমার কোনো মূল্যায়ন করে না কেউ যদি বলে আমার এই কাজটা করে দে যদি কেউ না করে দিই তাহলে আমার আবার উল্টো রিয়াকশন দেয় আমার এই কাজটা করলে না আর করা যায় বা কোনো ক্ষতি করা যায় সেই চেষ্টাই করে কিন্তু আমাকে কোনো মূল্যায়ন করে না আর এই বাড়ির হাতে কোনো দলিল টলিল হয় না কিছু না এখন এই জলের উপর আর কি বাসি এই দুঃখে দুঃখে দিন কাটাইলাম স্বাধীনতা বলতে কাজকর্ম করি খাটি পিটি খাইলই আলাই রাখছে খাইলেই কোনো রকম ওখানে আমরা নদী সব ভাঙ্গে নিছে গা নদী একবার বদল 3 বার নদী ভাঙ্গে তাকে বাড়ি ঘরে বিলীন হয়ে গেছে যৌবনা এখন তারা এখনো অস্থায়ী ভাঙ্গে আছে ওখানে আমরা অসহায় থাকতেছে আমরা এটা ভূমিকম্প পোলারা দিলে ঘর যাবো গা মনে করুন যে সন্তান কি লুয়ে বাঁচবাম না বাঁচবাম এমন কিছু আমরা আর কি আশা ভরসা নাই পুহা নাইলেও ঘর কিন্তু নদী নিবার পারবো ওখানে আমরা এই মতো অসহায় মতো নিয়ে আসছি এখানে আমার দাদা ছিলেন স্বাধীনতার আগে কৃষক আমার বাবা ছিলেন স্বাধীনতার পরে কৃষক কিন্তু এখন আমাদের কোনো সয় সম্পদ নাই আমরা ভূমিহীন আমি পুলিশ ইউনিয়নের সদস্য আমি বোঝার কাজ করি আমি একটা সমিতি করেছি ভূমিহীন সমবায় সমিতি আমার সমিতির সদস্যরা সকলেই ভূমিহীন অর্থহীন কেউ রিক্সা চালক কেউ পুলিশ শ্রমিক কেউ মাছ মারে বাংলাদেশ যে স্বাধীন হলো কিন্তু আমি মনে করি আমার যে জীবনী বা আমার যে কাহিনী আমার মতো গরিব যারা আমার মনে তারা স্বাধীনতা এখন পর্যন্ত পাইনি এটা তো সোনার বাংলাদেশ কয় না সোনার বাংলাদেশ যদি হইতো তাহলে এরকম গরিব মানুষেরা কষ্টতে ভুগতো না বাইরে উঠে খাই এটা একটা কষ্ট না দ্বীপ অঞ্চলের মানুষ কোনো সুবিধা পাচ্ছে না কোনো কিছুই পাচ্ছে না তারা শুধু এই বাংলাদেশের নাগরিক হিসাবে শুধু এতটুকু পরিচয় নিয়েই তারা বেঁচে আছে আর কোনো কিছু থেকে তারা পাইতেছে না কোনো সুবিধা পাইতেছে না ভালো রোড নাই রাস্তা নাই ঘাট নাই হাসপাতাল নাই আমরা কত বন্য সুবন খাইছি আবার একটা স্কুল আবার ওটা ধরছে সাধারণ ডাক্তার দেখাইতে তাও যেতে হয় 3-4 থেকে 5 কিলোমিটার দূরে যেতে যেতে রোগীর অবস্থা তো 12টা বেজে যায় অনেক সময় বিনা চিকিৎসায় মানুষ মারা যায় স্বাধীন তো হয়েছে ভালো কথা একটা দেশ স্বাধীন করা অনেক টাফ ব্যাপার যেমন জাপান যুদ্ধ করছে মাটি খাইছে কিন্তু তারা আজকে এস্টাবলিশ স্বাধীনতার আগে যা যা চাওয়া হয় স্বাধীনতার পর হিসেব করলে দেখা যাবে তা পাওয়া যায়নি যত বিপ্লব হয়েছে যত দেশ স্বাধীন হয়েছে তরুণরা যুদ্ধে গেছে শহীদ হয়েছে লড়েছে কিন্তু সব আশা কি পূরণ হয় না আমাদেরও সব হয়নি কিন্তু আমি মনে করি যতটুকু হয়েছে ততটুকুই ফেলে দেওয়ার মতো না যথেষ্ট আমার গলা টলা শুকায় যায় আমি অসুস্থ এমনি অসুস্থ এখন আমার তো করার কিছু নাই আমার ওয়াইফ ওর তো বয়স হয়েছে সকালে যায় 7টার সময় আসে সন্ধ্যা 6টার সময় ওর বাইরে একটা হোটেল ওখানে কাজ করে যাই হোক এটা আমার ডিসক্রেডিট আমার এটা ব্যর্থতা কারণ আমি তো কিছু করতে পারি না চোখে কিন্তু আমি দেখি না এটা কিন্তু ইনভ্যালিড এই চোখটা যার ফলে আমি এখন কোনো কাজকর্ম আরও করতে পারি না নাহলে লোন নিতে আমি কাজ করতে পারতাম আরও নাইলে 1,000 টাকা গড় দিই মনে করেন যে স্বামী হয়েছে চোখে দেয় না ওনে তো আমার চলে না ওনে আমার কাজটা করলে হয় না কেন আমার দিব এক ছেলে আছে রিক্সা চালায় শরীর ভালো থাকে না একদিন চালায় 7 দিন চালায় না এক মেয়ে বিয়ে দিচ্ছি মেয়ের জামাইও রিক্সা চালায় মেয়েরও চলে না তেল পাই না সাবান পাই না কাপড় পাই না
কষ্টই তো। আগে ভালো চলতো, স্বাধীনতা আগে ভালো চলতো, সব কিছু সস্তা ছিল। এখন তো দিন দিন ঊর্ধ্বগতি হইতেছে। শান্তি নাই, সুখ নাই, মনে করুন কষ্ট। তবু একটা সান্ত্বনা এটাই যে একটা স্বাধীন দেশ আমরা পাইছি, এটি সবচেয়ে বড় সত্য কথা। অনেক কিছু হইতেছে দেখতেছি, কিন্তু পিছনে কিন্তু অনেক সমস্যা। সত্য কথা বললেই আজকাল সমস্যা হয়। তখন কি কেউ জানতো যে এই দেশের এই পরিণতি হবে? যে লোক এত কষ্ট এত পরিশ্রম সারা জীবন করে দেশটা স্বাধীন করছে, সেই দেশের প্রাইম মিনিস্টারে যদি মাইরা ফেলায়, তাহলে এই দেশ আগের চেয়ে কীভাবে ভালো হইতে পারে? আপনি আমাকে বলেন, কিভাবে ভালো হবে? নীতি চরিত্র আদর্শ কারোরই নাই। সাধারণ মানুষ বলেন আর পলিটিক্যাল ফিগার বলেন, সবারই একই অবস্থা। এখনও কিন্তু অনেক মানুষ ঘুমায় রয়েছে। কিন্তু আমার ওয়াইফ 6:30টার সময়টা 6:45টার সময় ব্রিজের ওই পারে যায়, আমার এক শালার দোকান আছে, ওখানে যায় অ্যাটেন্ড করে, সারা দিন কর্ম করে দোকানে। এই যে কাম করে রাত করে যায়, গোসল করি, কষ্ট না? একটা হোটেলের পরিশ্রম অনেক, রান্না বাড়া কাটা বাছা অনেক কিছু করে। কাজেই এই মহিলা যাতে কষ্ট থেকে লাঘব হয়, এইটাই আমি শুধু মনে মনে বলি। আমার জন্য আমি চিন্তা করি না, আমি তো 2 দিন আগে আর পরে মারাই যাবো। কিন্তু এই মহিলা যদি একটু ভালোভাবে থাকতে পারে, আমি মরে যাওয়ার পরেও তবু আমার সান্ত্বনা। স্বাধীন আগে যেরকম অবস্থা আছে, এখনও তো এই অবস্থায় চলছে। শান্তি নাই, শান্তি নাই। আমরা কি যে করতাম এই স্বাধীনের পরে? আমরা একটা দুঃখ, আমরা জনগণের যারা চাকরি টারি পায় না, তারার লাইন বিরাট কষ্ট। একটা কাজে গেলে ঘুষ ছাড়া হয় না, হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ঘুষ ছাড়া হয় না, কোর্টে গেলে ঘুষ ছাড়া হয় না, হ্যাঁ। এরপরে আপনার এই যেটাতেই যান সেইটাতেই ঘুষ। তখন আমরা বাঙালি চলতে বড় কষ্ট। এই জায়গাটার মধ্যে কষ্ট বেশি, এই জায়গাটার মধ্যে কষ্টটা বেশি। যারা মুক্তিযোদ্ধা হেরার লাগি ভালো হয়েছে, হেরার লাগি খুব ভালো হয়েছে, বুঝে বেতন হয়। আমি সব রকমের তালিকার বিরুদ্ধে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে মুক্তিযুদ্ধের তালিকা করা, কেননা তাতে জাতিকে বিভক্ত করা হয়েছে। আমি ছোটকাল থেকে মেথরপটে আসছিলাম, এই মেথরে চাকরি করতাম, আমার 45 টাকা বেতনে পাইতাম, এর থেকে চাকরি করে আসি। আমরা ডাক্তার হতে পারবো, আমি একটা বড় অফিসার হতে পারবো, আমি একটা পুলিশ অফিসার হইব, একটা পুলিশ হবো। হ্যাঁ, এই যে মেথর সম্প্রদায়ের যারা, তাদেরও তো স্কুলে ভর্তি না। এটা যে আমাদের আমাদের সাধারণ যে স্কুলগুলো আছে সেখানে তো মেথরের ছেলে, ওই তুমি এখানে ভর্তি হতে পারবে না। এই যে সামাজিক গোড়ামি, এই গোড়ামিগুলো তো আছে। যে বাংলাদেশ হয়েছিল, এই সিমকে আমরা রক্ত মানুষের কাটতে পালাই দেয়, এই সিমকে রক্ত পানির মধ্যে যাই আমরা কাম করছিলাম। কোনো ভয় কিছু না, আর্মি ছিল, এটার মধ্যে যুদ্ধ করে আমরা কাজ করছে। যুদ্ধ সময় মিলিটারি থাকতো না, ওই যে কান 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 আরে পিটাই তো কামে আমরা যাইলে, ওই বাঞ্চ তোমরা কামে কেন আইতাছে, আমরা পিটা, তবু আমরা ভয় লয়ে গে আমরা কামে যাইতাছি। কাম করে আইছিলাম, আল্লাহর রহমতে বাংলাদেশ হয়েছে, একটু শান্তি আছে করে কইলে এই যে আমাকে এখন চাকরি বের করে দেয়, আমরা কি দিয়ে বাঁচবো বাবা? আমাকে কিছু দিল না। ভদ্রলোকের জন্য, আপনার জন্য, সরকারের জন্য আমরা পরিচ্ছন্ন করাইছে, তার নাম পাইছি। বেতন দিত, কাজ না করলে বেতন নেই, আর কি এসব পাইব আমগরে? কোনো উপায় নেই। যদি শরীর ভালো না থাকলে 2-1 মাস থাকলে তো চাকরি বেতন কাটতে দেয়, বেতন রেখে দেয়, বেতন পাই না। এইটাই তো আমরা পাকিস্তান আমলে স্বাধীনতার সময় থেকে আমরা কাজ করে আমরা কি পাইছে? কিচ্ছু পাই না। ওই বোনাস পাইতো, ইনক্রিমেন্ট পাইতো, এটা পাইতো। এটা মিথ্যে কইলে আল্লাহ কবুল করে না বাবা। এই যে বিল্ডিং বানাইতেছে, আমাকে একটা ভবিষ্যৎ
এত বছর বিটে সামলে থেকে বিটে সামলে ঘর বানাই দিছে আমরা দাদার এনে আগে কোয়ার্টারিস বানাইছে এখন এটা ভাঙিয়ে ওই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো না মারা যাবে এটা আল্লাহ জানে এতটা আমরা আর করতে পারি এইটার সাথে এই সুবিধে আমরা কিছু সুবিধে নাই রাতে না বৃষ্টি না জ্বর না রোদ না সব সময় যাই আমরা কামে যাই আমরা কোনো বাধা দেয় না। এখন আমি স্কুল মাস্টারি করেছি, স্বাধীনতার পর কেন আমাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করা হলো না, এটা নিয়ে যদি তোমার মনে হয় যে অপ্রাপ্তি হয়েছে তাহলে তোমার চিন্তার মধ্যেই ভুল আছে। যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনি তার কাজ করেছেন, এখনও তার কাজ করছেন, বিনিময়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। আগে থাকতেন ঝুপড়িতে, এখন সরকার বাড়ি করে দিচ্ছে, তিনি আর কি চান? দেশ স্বাধীন আর না স্বাধীন এটা আমার কাছে কিছু না, কারণ আমি একটা হিজড়া, আমি সেভাবে সম্মান পাচ্ছি না, বাবা সেভাবে চলাফেরা করতে পারতেছি না। আর সমাজের 8-10টা লোক যেরকম চলাফেরা করার কথা আমি সেরকম করতে পারতেছি না। আমি সমাজের রাস্তায় হাইটে যদি যাই তো কেউ আমাকে ছাইয়া বলতেছে, কেউ মাগ্যে বলতেছে, কেউ হিজড়া বলতেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগে। কারণ ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পাইনি, মার ভালোবাসা পাইনি, পরিবার থেকে বঞ্চিত হয়েছি, ভাই বন্ধু থেকে বঞ্চিত হয়েছি। এখন যদি সমাজ থেকে বঞ্চিত হয়ে যায় আমরা হিজড়ারা কোথায় যেয়ে দাঁড়াবো? কোথায় যেয়ে দাঁড়াবো? আমাদের কি আছে বলেন? আমরা স্বামী না পাইছি, স্বামীর সংসার না পাইছি, কোনো একটা নিজের যে সংসার বলতে যে জিনিস সেটা তো নাই। আমরা যা যাবারের মতো কাটাইতেছি, যা যাবারের মতো বেঁচে আছি বাংলাদেশে। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে না স্বাধীন হয়েছে আমরা তো সেই যা যাবরই আছি। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আমাদের তো সেরকম স্বীকৃতি দেয় নাই সরকার। সরকার থার্ড জেন্ডার স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা সেভাবে তো চলতে পারতেছি না। সমাজের মানুষ তো থার্ড জেন্ডার হিসাবে আমাকে মাইনে নিতেছে না। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, চলার শক্তি নাই, তখন আর কি করবো? কাজ করে যখন খেতে পারি না ভিক্ষা করে খাইতেছি এখন বর্তমানে। এই স্বাধীনতা আমার, আগে ভালো মোটামুটি ছিলাম, এখন বর্তমানে স্বাধীনতায় আমার এই পর্যায়ে নামাইয়ে দিয়েছে। স্বাধীনতা 50 বছর পূরণ হয়ে আসবে, তখন এই যে তাম্বু করেছিলাম কখনো তাম্বু করে আসছি, তাহলে এই স্বাধীনের এই ফলটা কি পাইলাম আমরা? বাদ্য বাড়াই নাই কোনোদিন কোনোদিন বাদ্য বাড়াই নাই। আগে আসছিলাম ভালো, স্বাধীনের আগে, হাঙ্গা করি ভিক্ষে। 50 বছর পরে প্রাপ্তি অপ্রাপ্তি অনেক কিছু থাকে, কিন্তু মনে রাখতে হবে 30 বছর এই দেশটি স্বাধীনতা বিরোধীরা এবং সামরিক বাহিনী শাসন করেছে। যে ও হিঙ্গা করে চলা বানাইছে, তাহলে দেশের গরিবের ভোটারগুলো থুয়ে ভোটারগুলো বাড়ি ঘর করে দিছে। স্বাধীন এটা না ভাই, স্বাধীনের কাম শেষ। স্বাধীনের দেশ নিজের স্বাধীন, হ্যাঁ, এটা আর বাংলাদেশের স্বাধীন না। যদি স্বাধীনের দেশ হতো এরম হইতো না ভাই, এরম হইতো না, বুঝছেন? স্বাধীনের দেশ স্বাধীন, এটা এখন হচ্ছে 2 নম্বর দেশ, এটা বাংলাদেশ, বুঝছেন? এটা 2 নম্বর বাংলাদেশ হয়েছে। আগ মারে কারা খামাইছে ধুলাউন দিকার একটা জিনিস ভাই, আমার বয়সে অনুবন্ধই করে ভাই। এই যে নুকগুলো না খাইতে না এত কষ্ট করছে করোনার মধ্যে ভাই, পরে নাচতে আমি কি করছি হিন্দি আর্মির গাড়ি খাড়া করে পরে জিনিস নিয়ে আসছি, দিয়ে গেছে। তারপরে তাহলে কেন ভাই এই গরিব মানুষেরা না খাইতে কষ্ট করে, তাকে তো একটু করে হেল্প করে নেওয়া লাগে। তারা দেশের নাগরিক না, তারা ভোটার না, আইডেন্টি কার্ড মার সবই আছে, তারা কিন্তু দেশের লোক বাসান বাদ দেয়। এই যে ওহিঙ্গেরা শত ওহিঙ্গেরা আছে, 8 কোটি ওহিঙ্গেরা না 10 কোটি ওহিঙ্গেরা আছে, তাকে যদি বাড়ি ঘর কিন্তু খাওয়ান দাওয়ান ঠিক মতো চলে, তাহলে কি করছে ভোটারেরা? তাহলে চুরি ছাড়াই করে বুদ্ধি আছে? ভোট লাগে না, হ্যাঁ, ভোট আগে নাকছে, এখন নাকবো না তো, প্রশাসনিক ভোট কি করে এলা এখন কলে ডিজিটাল বাংলাদেশ ভাই। সরকারি এবার সরকারি ভোটটা দিয়ে এলাম ভাই, ঠিক মতো ভোটটাও দিয়ে এলাম। কই কি তাই তো কয়ে গেছে আমার দেশ বাংলাদেশ। আমরা পড়ি হাফিজি, আমরা এটি জানি। আমি কষ্ট কথা বলবো কি, আমার আল্লাহ বলার আশায় আসে 4টি মেয়ে দিয়েছে, আমার ছেলেদের নাই। এখন ওই চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে একটা বলতে গেলে কয় এতনি মাই ফুলার দরকার কি, এতনি বাচ্চা কাছে নেসকো, এতনি আমার বাচ্চা কাছে আসকো। 10 বছর কালে আমরা ন্যাংটা লড়ছি, 10 বছর 12 বছর বয়সে। আমরা তো লুঙ্গি পেতে জানি না। তারপরে সেদিকে আস্তে আস্তে স্বাধীনের পর, যুদ্ধের পর
জ্ঞান হলো, জ্ঞান হওয়ার পর আমি এই রিক্সা চালাই, তারপর বিয়ে শাদি করি। বিয়ে শাদি করে আমি এই পর্যন্ত যাবজ্জীবন আমার কাটা গেলাম এই রিক্সায়। সরকারের লোক চেনে ওই বিল্ডিংয়ে লাগে, আমার চেনে না। আমার স্বাধীনতা আর কে থাকবো বাবা? আমার এই ওখানে শান্তি নেই, ওখানে শান্তি নেই। এই স্বাধীনে বাংলাদেশে আর কি কয়দিনই বাবা বাঁচবো? আমি স্বাধীন দেখবো, আর কি করব? আমার জীবন তো কষ্ট করেই চলে গেল, এরপর আর কে আছে? নদীর উপরে সাঁতারের উপরে পানি নাই, এই পর্যন্ত আমার ঠেক। অর্থবিত্তের দিক দিয়ে যারা উঁচু শ্রেণীতে আছে তাদের সাথে তারা তো সমাজের নিম্ন শ্রেণী, তারা রিক্সা চালায়। সে কি ইসলামের সাম্যের কথা বলে, আমরা বলি, কিন্তু একটা রিক্সাওয়ালার ছেলের সাথে কি উচ্চ সম্পদশালী কোনো মেয়ের ঘরের কি তার সাথে বিয়ে দেবে? কখনোই দেবে না, কখনোই দেবে না। আমি যতই সাম্যের কথা বলি, হয়তো ঈদের দিন একদিন সবাই কোলাকুলি করলাম, তাই না? তেমনি আবার ওই যে হিন্দুদের মধ্যে তো কাস্ট সিস্টেম আছেই। আমি একটা কথা বলি, যৌনকর্মী পটুয়াখালী শহরে আছে 200, ঠিক আছে? যৌনপল্লীতে 200 আছে। এই সরকার কি করছে যৌনকর্মীর লেগে আমারে বলেন? খালি কয় পূর্ণবাসন, লাস্টে দেয় কি জানেন? একখান বাসন ধরাইয়া সল্লার দোয়ান ভিক্ষা করো আর খাও। কি করছে সরকার? সরকার ইচ্ছা করে 200 ঘর দিয়া যৌনকর্মী ভালো করে দিতে পারে। লক্ষ লক্ষ টাকা আছে যৌনকর্মী, সরকার লেগে যৌনকর্মী দোয়া করবে, কিন্তু যৌনকর্মী লেগে কেউ কিছু করে না। যৌনকর্মী শুধু ঘেন্নার পাত্র। মুখোশ মারিয়া মাগি বেরিয়ে বড় বড় মস্তানেরা রাস্তায় গেলে গায়ে বেশ চাইছে, এগুলো কয় কিসের লেগিয়া? যৌনকর্মী এত খারাপ, ডাস্টবিনের লোক এত খারাপ। আমরা কি মানুষ না? আমরা কি সরকারের ভোট দেই না? আমরা কি নাগরিক না দেশের? হ্যাঁ, তাহলে চেয়ারম্যান মেম্বারে আমরা ভোট দেই না? কই আমাকে দেয়। এই যে যেটার ভিতর থাকি, বর্ষা হইলে এই পর্যন্ত পানি ওঠে, তার ভিতর দিয়ে আমরা হাঁটি। কি করছে আমাকে লেগিয়া? না আমাকে একটা ট্রেনিং করেছি, চেয়ারম্যান মেম্বারের ভোট দেয়, সরকারের ভোট দেয়, কেউই তো আমাকে লেগে কিছু করে না। কি করবো আমরা? কি দিমু? কি তত্ত্বটা দিমু? কারণ আমাকে কি করছেন আপনারা? বারে বারে জামাক দাদি নেন, কিসের জন্য নেন? কি করতে পারছেন ভবিষ্যতে? কন দিয়ে একটু জবাব দেন। কি করছেন? বুঝলাম বলে আজকে 5টা যৌনকর্মী একটা জায়গায় উঠেছেন, উঠাইয়া তারা একটা ভবিষ্যৎ গড়াই দিয়েছেন। সে চলতে ফিরতে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আছে, আপনাদের জন্য দোয়া করতে আছে, সরকার লেগে দোয়া করতে আছে। কি করছেন? কি নেন আপনারা? কি বক্তৃতা নিতে আইছেন? কি করবো আমরা? এই যে 11 বছর বয়সে পাড়ায় আইছি, এই যৌনপল্লীতে আইছি, আজকে বুড়ো হয়ে গেছি। কই কেউ তো কোনো সাহায্য পাই না, একটু করার কিচ্ছু নাই। হাত পাও এখন লুলো হয়ে গেছে। এখন ওনার দ্বারা 1 থাল ভাত খাই, ওনার দ্বারা 1 থাল ভাত খাই, ওনার দোকানে বইয়ে থাই, 1 কাপ চা খাই। এটা কই আমাকে দিকে তো কেউ চায় না। চাইছে কেউ আমাকে দিকে? কেউ চায়? বলেন আপনি কি নেন? আপনারা নেন কি? আপনারা নিয়া যদি আমাকে একটু সুযোগ করে দিতেন, একটু সুবিধা করে দিতেন, তাহলে আমরা বুঝতাম যে না, এরা যে আমাকে যাদের তত্ত্বটা নিতে আছে, আমাকে আসলে একটা সুযোগ সুবিধা করে দিতে আছে। লাগে আরও 5টা মাইয়ে দিয়ে আপনাদের তত্ত্ব লওয়াই দিতাম। আপনারা কিছুই করতে পারেন না, কিন্তু ভাও আমাকে যাদের নিয়ে আমাকে মুখোশটা খোলাই দিয়েন না। আমরা যৌনকর্মী ডাস্টবিনের লোক, আমরা সেই ডাস্টবিনেই থাকি। আমাকে উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবে আমাকে। আপনি মানুষ, আমি মানুষ। আপনি মার গর্ব হয়েছেন, আমিও মার গর্ব হয়েছি, হয়েছি না? আমিও তো একজন গেরু বধুর সন্তান। আজকে কেন এই পথে আসলাম? আপনার মতো লোকে আমার খারাপ কাজ করে এই পতিতলা পাঠাইছে। আপনারা কি ভালো? কিসের ভালো? মুখোশ পরেন, এইয়া ওর মুখোশ পরা লাগবে না, আর ভালোও লাগবে না, বুঝতে পারেন? এই যে হুজুরেরা খালি জনকর্মী খারাপ, জনকর্মী খারাপ, পতিতে উড়াই দেবো। এবার না পতিতে উড়াই দেবো, আমাকে দুঃখ নেই, আমাকে একটা স্থান দিয়ে দাও, আমরা চলে যাই। আমরা 5 ওয়াক্ত রোজা নামাজ করি, তোমাকে জন্য দোয়া করি, তোমরা সেই কাজটা আমাকে লেগে করো। বাবারে আমার আর কর কিচ্ছু নাই বাজান। আমার ভিতরে যদি ওঠে তা অনেক কিছু, আমার মুখটা খারাপ হয়ে যাবে, শেষে কইবেন মহিলা খারাপ ভাষা করে। না বাবা, মুই আর পারবো না, আর কিছু কইতে পারবো না। তোমরা যদি পারো আমাকে একটা পথ করে তোমরা দিয়ে দাও। এই তোমাকে দ্বারা এই অনুরোধটা আমাকে, আর কিচ্ছু না। আমরা চাই না এই পতিতে আমরা থাকতে চাই না। আমাকে মনে চায় যে আমাকে মরতে হইবে, আমাকে মরতে হইবে, আমাকে সমাজ উঠতে ইচ্ছা করে। আমরাও মরবো, তোমারও যে বিচার হবে আমারও সেই বিচার হবে। তোমারও যে মার্কিন কাপড় দিয়ে নেবে আমারও সেই মার্কিন কাপড় দিয়ে দেবে। আমারও যে মাটিতে নেবে তোমারও সেই মাটিতে নেবে। আমরা এই জনপল্লীর লোক দেখে আমাকে জানাজা বন্ধ দেয় না, একটা খাট পর্যন্ত দিতে চায় না। আর কি চাও বাবা? আর কি চাও? মিথ্যা কথা কইয়া
এই জায়গার এই যে পোলাপান্ডি আছে সেগুলো গাড়ি করিয়া লইয়া নিয়া এবার গোরস্থান বইয়া গোসল করাইয়া এইবার ওই গোরস্থানের হুজুরে লোকজন বলাই একটু কোনো রকম জানাজা দিয়া চাপা মারি দিতে হ্যাঁ দিতে চায় না হ্যাঁ দিতে চায় না হ্যাঁ মারিও দিতে চায় না কোথায় যাবো আমরা কোন তা বাংলাদেশের সরকারের ভোট দিয়ে দেশের নাগরিক হইয়া এইরকম অবহেলিত চলতে আছি আমরা এইরকমের নির্যাতন এইরকম ডাস্টবিনের লোক সুবহানাল্লাহ সবারই একটা ইজলাস যে দাম পায় আমরা জনকর্মী আমরা পতিতের মাইয়ে আমরা সেই দামটা পাই না ইজলা বহুত কিছু পায় কিন্তু ইজলার চাইতেও খারাপ আমরা ইজলার চাইতেও খারাপ আমরা তারপরও আমাকে কোনো জায়গায় আমরা মূল্য পাই না কোনো জায়গায় আমরা মূল্য পাই না এই বয়সে আজকে এই পথে পড়ে রয়েছি কই আমাকে দেখে তো কেউ কোনো পাবলিক কোনো হুজুর কোনো সরকার তো ফিরিয়ে চায় না যারা কি করিয়ে খায় তারা কি করিয়ে খায় বাইরে যে দর্শন করে নাম হয় পতিতের এই যে নাম করা পাপিয়া সে একজন বাইরের জগতের লোক হ্যাঁ নাম হয়েছে পতিতের এত দোষ পতিতের তাহলে পতিতের দিলে কা আর আপনারা ভাই কাম করেন কা অল্প বয়সী মাইকে দর্শন করে মারিলেন কা দিশে বিশে না ভাই আয় পতিতে হ্যাঁ শান্তি পায় না হ্যাঁ শান্তি পায় না ঘরে কেলান গেলে যাই কেনু তাহা চাইলি যাইবে কই জনকর্মী কোথায় যাবে তার আপনারা ছিলাম পেটে ভাত কাপড় ছাড়া সে আমাকে কিছুই দেয়নি কখনো। তারপরে মাঝখানে আমি একজনকে ভালোবাসছি 8টা বছর সংসার করছি সংসার করে সে আবার সব কিছু খেয়ে ফেলছে টাকা পয়সা আত্মসম্পদ সব। লাস্ট আমি এখানে আসছি আবার এক ছেলে এক মেয়ে খুব কষ্ট দিন কাটাচ্ছি আমি। তারপরে এখানে থাকি বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে নিজে পারি না উপার্জন করতে খুব কষ্ট হয়ে যায় আমার। কুচকটারের জীবন খুব খারাপ জীবন। এখানে মানুষ জানতে পারতে না আসাটাই ভালো। ভিক্ষা করে কেন খুব ভালো জীবন চলে। এখানে মানুষ থাকে না পশু থাকে কুকুরের মতো ব্যবহার করে মানুষে। আমার মেয়ে ভালো নেই। আমার মেয়ে যে সংসারে আছে একটা নাতি হয়েছে তারা আমার জন্য তাকে অত্যাচার করে। ওর মায় খাঙ্কি পতি চলে থাকে বলে বলে অত্যাচার করে আমার মেয়ের উপরে খারাপভাবে আচরণ করে যাবাই মেরে দিয়ে ব্যবসা করাইতে চায় আমার দিয়ে উচিলে দিয়ে আমি পারি না। আমার খুব কষ্ট হয়। স্বাধীনভাবে বসবাস করতে পারে না, মানে প্রতি মুহূর্তেই তাকে সমাজের যে শৃঙ্খল সেই শৃঙ্খল দ্বারা সে মানে কখনো নিগৃহীত হয় কখনো অপমানিত হয়। মানে লোকচক্ষুর সামনে সেই কথাটা বলতে পারে না যে আমি অমুকের সন্তান, এটা বলা তো তার পক্ষে সম্ভব না। মানে সমাজের মানুষ তো তাকে স্বাভাবিক ভালোভাবে থাকবে খাবে লবে এভাবে ধর্ষণ হবে বা নির্যাতন হবে এটা তো স্বাধীনতার মানে না। তাদের তো কত আশা ছিল বাপ মা বড় করছে খাবে বিয়ে শাদী দিবে তারা সংসারী হবে কিন্তু এটা তো কোনো স্বাধীনতা না যে মহিলারা আইন এনে কুচকোয়াটারে বিক্রি করে দিয়ে যাবে ছোট ছোট মেয়েদেরকে তারা ধর্ষণ করবে পরে বুঝলে তারা যেতে পারবে না তারা তো নষ্ট হয়ে গেছে। এটা তো কোনো স্বাধীনতা না। এই স্বাধীনতা তো আমি বুঝি এটা কেন করছে আল্লাহ এটার মানে কি। আমি 7 বছর কালে এখানে আসছি আমার তো খুব দর্শন হয়েছে আমার দর্শন করতে মানুষ খুব কষ্ট হয়েছে। আমি বোঝার পরে নষ্ট হয়ে গেছি তখন আমি কোথায় যাব তখন তো আমি নষ্ট হয়ে গেছি। আমার বাড়ি ঢাকা আমি ঢাকা থেকে এখানে আমাকে ধরে এনে বিক্রি করা হয়েছে। আমার এরকম লাইফ আমি চাইনি আমি তো সুন্দর লাইফ চাইছি বাবা মার কাছে থাকতে চাইছি কিন্তু এরকম কেন হলো আমার জীবন। আমি পতিতলে থাকবো কষ্টের ছোটে নিজের সন্তানটা মানুষের কাছে দিয়ে দিছি এই জায়গারই এই সেও এক পতিতলা ছিল। ব্রোথেলের যে সন্তান সমাজের মধ্যে তার অবস্থানটা কি
যে বেথর সম্প্রদায়ের যে সন্তান তার সমাজের মধ্যে অবস্থানটা কি? সে যতই পোশাক আশাক পরে আসুক, যদি জানে যে মেথরের ছেলে, তারা তো কাছেই আসবে না। আজ যদি আমি শিক্ষিত থাকতাম, আমি আরও 10 বছর আগে তো আরও ভালো ছিলাম, তাহলে তো আমি একজনের বউ থাকতাম। বউ ভাববেই তো আমি একজনের সাথে বিয়ে করে গেছিলাম। কই 2টা সন্তান হওয়ার পর আমার ডেলিভারিটা আমার এই বেশ্যাবাড়ি হয়েছে। ব্রোথেলের মধ্যে যেসব সন্তান জন্মগ্রহণ করে, তারা তো আমাদের প্রচলিত যে আমাদের সমাজ ব্যবস্থা, সেই সমাজে তো তারা তাদের স্থান করে নিতে পারবে না, কারণ তাদের পরিচিতিটাই প্রতি মুহূর্তে তাদেরকে মানে একটা মানে খারাপ অনুভূতির দিকে নিয়ে যাবে যে আমরা এখানেরই। যেমন আমি উল্লেখ করি যে 1971 সালে যারা বীরাঙ্গনা ছিল, এমনকি সমাজের বীরাঙ্গনার সন্তান, এটাও কিন্তু মানুষ এখনও স্বাভাবিকভাবে নেয় না। যদিও আমরা বলি 71-এর বীর শহীদ তারা পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিগৃহীত হয়েছে, ধর্ষিত হয়েছে, এই যে বিষয়গুলো আমরা সহানুভূতির সাথে দেখি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই ঘরের যে সন্তান, তার গর্ভে যে গর্ভজাত যে সন্তান, সেই সন্তান যখনই মানুষ জানে যে বীরাঙ্গনার সন্তান, তখন কিন্তু তার সামাজিকভাবে তাকে একটু অন্য চোখে দেখা হয় আর কি। তো সেই ধরনের একটা পরিস্থিতি আছে, এটা সামাজিক সংস্কার বা কুসংস্কার বা গোঁড়ামি। তো সমাজটা যখন শিক্ষিত হবে, সমাজের মানুষ যখন আলোকিত হবে, সেই আলোকিত হওয়া মানুষ যদি থাকে সমাজের বেশিরভাগ, মূল কথা হলো যে সমাজটা যদি জ্ঞান ভিত্তিক সমাজ হয়, তাইলে পরে এই বিষয়গুলো উত্তরানো সম্ভব। ডিপ্লোমা ইন এগ্রিকালচার সেই এগ্রিকালচারাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি কৃষি ডিপ্লোমা ইন এগ্রিকালচার পাস করছি। পাস করার পরে আমি আমার হৃদয় মনের অনুপ্রেরণায় বিভিন্ন জায়গা দরখাস্ত অ্যাপ্লিকেশন করছি। খালি আমার প্রশ্ন করে আপনি মন্ত্রীর কাছে যান, খালি আমার প্রশ্ন করে আপনি মন্ত্রীর কাছে যান। তখন আমি আমার পরিবারের আমার এক ভাই আছেন শিক্ষিত, সে এই বিএ পাস, ব্যাংকার আছেন, অগ্রণী ব্যাংকে চাকরি করতো। আমি তাহলে কই যে এই ঘটনা খালি আমি মন্ত্রীর কাছে যাইতাম। তা মন্ত্রীর কাছে যাইলে তো অনেক বাধা, অনেক স্টেপ পাড়ি দিয়ে তার কাছে যাইতে হয়। এটা তো আমার দ্বারা সম্ভব না। চল দিতে আমি তোরা সহায়তা করি, যাওয়া যায় কিনা। তখন আমার ভাই একদিন গেছিন এই নিজ আসনের এমপির কাছে, মারছে দমুক করছে লাঞ্ছনা। তা আমি পরে বললাম যে আপনারা লাঞ্ছনা করছে, আমার তো যাইতেই দিব না। আচ্ছা, এরপরেও আবার দরখাস্ত করছি, চেষ্টা করছি, একই কথা আপনি মন্ত্রীর কাছে যান। তাই মন্ত্রীর কাছে যাওয়ার যে পদক্ষেপগুলি আছে, এগুলি আমার দ্বারা অতিক্রম সম্ভব না, আমি মন্ত্রীর কাছে গেছিও না। তারপরে উনি মারা যাওয়ার পরে আমি নিজেও চেষ্টা করছি, একই কথা আপনি মন্ত্রীর কাছে যান, কিন্তু মন্ত্রীর কাছে যাওয়া একদম সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, আমি যাইতে পারছি না। এরপরে এই আমার বড় ভাই ব্যাংকার মারা যাওয়ার পরে এই 7-8 বছর গ্যাপ হয়ে গেল, ভারী একটা মনের মধ্যে একটা দুঃখ আইলো, গ্যাপ হয়ে গেল। আমি নিজেও পরে আমি একলা গেছি দরখাস্ত করবার লাগে, একই কথা আপনি মন্ত্রীর কাছে যান। তখন বুঝলাম যে না, এটার ভিতরে কি কারণ যে ঢুকছে আমি আর খুঁজে পাইছি না। তাই আমি এক কাজ করি, আমার হাত আছে পাও আছে, আমি দেখি আমার দেশের ভিতরে মানুষের কাছে যায়া, মানুষের ধরে যায় আমি কি আমার জীবনটাকে ফালতে পারি কিনা। এই অনুভূতি নেই বর্তমানে, আজকে বর্তমান মুহূর্তে আমি এই লাগাই বা এই যে কাইলাম আপনাদের সাথে এই জায়গাতে আমি আছি। এই স্বাধীনতার অর্থ কোনো স্বাদ নয়, বিষ গ্রহণ। রাত্রে 10:30টায় ট্রেনে উঠছি, দেশে আসলাম মেহের স্টেশন আনবো। এমন টাইমে গাড়ির মাইন্ডে পাঞ্জাবি ধরছে, পাঞ্জাবি আর রেজাকার দুইটা কম্পার্টমেন্টে। আর কারো করে পছন্দ হইল না, আমার পছন্দ হইল। পছন্দ হওয়ার পরে দিয়ে আমার কইলে যে তুমি তো মুক্তি বাহিনী লিডার হয়, সিআইডি হয়, সিআইডি হয়, এই কথা কইছে। আরে পাঞ্জাবি আমারে ফিটবেলায় 2টা মুরগা দিয়া আমার জামা কাপড় সব খুলিয়া লাইছে। এই সময় সীতাকুণ্ডে আইছি, সীতাকুণ্ডে একটা ব্রিজ আছে, ওইখানে অনেক মানুষ ব্যানার দিগানি দিয়ে ফালাই দেয়। তা আমি আর কি করি, সিনির কমলামেন্টের সিনি আছে না কালীচুডার, ওই সিনিটা নিয়ে আমারে বসা করাইছে, ফালাই দিব। তো কমান্ডমেন্টের তো মানুষ, একটা মানুষও কথা কইতে পারে না, কেউ কারো কোনো সুপারিশ, কোনো কথা কারো জিজ্ঞাসা করে না। এরপরে দিতে আমার তো চোখের পানি পড়ে যাইতে, আর যারা আল্লাহরে ডাকতেছি, আল্লাহ রে, আর জিকির আজবার করতেছি। এখন আর কি গেলাম, আলেকাল মহৎ পাই গেছে। এর মধ্যে দিয়ে সীতাকুণ্ড ব্রিজ আসবে, কিছুক্ষণ সামান্য 2-3 মিনিট আগে পাঞ্জাবি আমাদের জিজ্ঞাসা করে তোমারা গড় কেদার চায়। তা আমি স্যার हमारा मेरा घर हाजीगंज में है। तो
তুমি हाजी है? हाँ सर। तुम मुसलमान है? हाँ सर हम मुसलमान है। तो तुम्हें कलमा बोलता है? हाँ सर हमें कलमा बोलता है। सर हमें कलमा तीब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह बोलছি আর এই পাঞ্জাবি ज़्यादा काटे गाला गाली शुरू लगे लगाया कहो मेरा भाई मेरा दोस्त है और मुसलमान भाई है तुम क्या बोलता है हमें তারপরে আমারে হুসি সাজি দিয়া জামা কাপড় গাট দিয়া কমনান্ড বইয়া জায়গার আর পাঞ্জাবি নামিয়ে আপনার 83 সনে ঢাকা চলে আসলাম কোর্ট কাছারিতে আসা এখানে কাঁচামাল ফল পাকড়া বিক্রি করতে করতে এই পর্যন্ত 50 বছর কাটাইলাম এখানে তো আমি কোনো দোকান পাটও লইতে পারি না টাকা পয়সা জোগাড় করতে পারি না আর কোনো একটা ব্যাংক গাড়ি পর্যন্ত আমি নিজে ইয়ে করতে পারি না এখন ছিল মুক্তি আমলিগের সাথে চলে এদের সাথে ইয়ে করে কিন্তু ছেলে অত চালাক না যে একটা আমলিগের একটা নেতা বা আমলিগের একটা সদস্য যে কিছু করব আনব এগুলো তার কোনো ইয়ে নাই অভিজ্ঞতা নাই বুঝলেন কিন্তু সে আমলিগ করে যে আমলিগলারা অনেক বড় লোক হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে কিন্তু তার এই কোনো ইয়ে নাই মুক্তিবাহিনীরা যে সময় এলাকা থাকছে আমরা ছোটো ছোটো মনে করুন আমরা তো টাগর খেজমত করছি পানি নিয়ে দিছি সিগারেট নিয়ে দিছি আগুয়াই দিছি ফলাই থাকছে জায়গা দিছি সব কিছু তো আমরা করছি কিন্তু যারা অরিজিনাল মুক্তিবাহিনী যেটি মুক্তিবাহিনী না হেডিও তো বাধা পাইতেছে এক হিসাবে যে মুক্তিবাহিনী যারা হেল্প করছে শ্রম দিছে তারা হইল আসল মুক্তিবাহিনী যে দেখা যায় যে তার যোগ্যতা নাই তারপরে সে আত্মীয় স্বজন যেহেতু ভালো ভালো রাজনৈতিক প্রভাবশালী অবস্থানে আছে সেহেতু সেই প্রভাব খাটাইয়া যোগ্যতা না থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের নামে সেই সুযোগ সুবিধা সে পাচ্ছে বা পেয়েছে আনের যদি কুমারে দিই আমি আনের যদি হামলায় রাখবার ভাই ওই টাইমে জায়গা দেবার ভাই যাই মিললে আল্লাহ যাই মিলেছে খাওয়ান দেবার ভাই তাহলে আমরা পাইতেছি না আমরা কষ্ট কি কম করছি একটা গর্ব তো আমার নাই 6 কোটি লোক দেশে ছিল তারা কি অমুক্তিযুদ্ধে ছিলেন যারা আজকে যুদ্ধের কথা বলছেন তারা কি এখানে এসে আশ্রয় পাননি যারা প্রশিক্ষণ নিয়েছেন সবাইকে যুদ্ধে গেছেন তা তো নয় এখন এসব কথা বললে অনেকে ক্ষিপ্ত হবেন বিতর্ক হবেন কিন্তু কথাগুলি সত্য কেন শুধু যাদের অস্ত্র হাতে ছিল তাদের এই তালিকা হবে আমার শহীদ শিক্ষকরা তারা কি এই দেশে কাজ করেননি তারা কি শহীদ হননি তাদের তো কোনো সময় তালিকা হয়নি তালিকার দরকার ছিল না পৃথিবীর কোনো দেশে এরকম তালিকা হয় না আমাদের দেশে করা হয়েছিল সামরিক বাহিনীর মানুষজন এটি করেছিল যেটি আমরা চাইনি দ্বিতীয় এই তালিকা যে কত নিষ্ফল তা বোঝা যায় 6 বার তালিকা করার জন্য এ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মান বেড়েছে তারা যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তো তারা শহীদ হওয়ার জন্য গিয়েছিলেন তারা তো তালিকাভুক্ত হওয়ার জন্য যাননি কিন্তু যখন সরকার সুবিধা দেওয়া শুরু করেছে হ্যাঁ সুবিধা কিছু পেতেই পারেন তারা কিন্তু একটার পর একটা সুবিধা যখন দেওয়া শুরু হয়েছে চাকরি থেকে শুরু সবখানে সেই জন্য এখন সবাই তালিকাভুক্ত হওয়ার জন্য আফসোস করছেন আমার এই জন্য বাড়ি বিটা ঘরের জায়গা না এই যে ভূমি নিয়ে যে কাগজ কয়বার দিয়ে হারলাম জায়গায় জায়গায় দিছি আঙুর কাগজের খবর নেই জায়গার পয়সা আছে তারা পাইতেছে শুনলাম নাই এর মধ্যে ঘুষ খাইয়া করে দিছে এটা শুনলাম শুনলে কি ওই যে আমরা 10টায় দেড়েছি না আমরা পাইছি না খাটা হয় না রিক্সা চালাইতে দিয়েছি ঠেঙ্গন ভরে গেছে আমি তো খাটবার কামাই করা হয় না প্রধান দিলে খাই না দিলে খাই না স্বাধীনতার আগে তো আঙ্গুর পালা আসিল ব্যবসা ছাড়া ফালছে জাঙ্গুরে খেত কামার কাম করে ফালছে খাওয়াই ডাঙ্গর করা হয়েছে তো তো কষ্ট আমার আপাতত কষ্ট তা আমার চাই খাওয়ানো মানুষের টেনতে দোয়ানো বই চা খাওয়াই মানুষে বিড়ি খাওয়াই মানুষে চাল না থাকলে মানুষে দেয় 5-10টায় মানুষে দেয় তাহলে আমার বয়স্ক ভাতা কার্ডটা পাইলাম না মনে হয় দুঃখ না বয়স্কের ভাতটারে 6,000 7,000 8,000 করে দেয়া ঘুষ দেওয়া নাকি দিয়ে তারপরে তাকে ভাতটার টাকা দেয় কে লেগে পাইলাম না সরকারের বকুল বন্ধু জানে না ওই যে মন্ত্রীর কথা কইছে মন্ত্রী আমার চিনবো আমার তো রাও করতো না মন্ত্রী রাও করবো রাও করতো না তাহলে অনু গেলে আমার লাভটা কি আমার রাওই করতো না গেলে লাভটা কি আমি আর হে বন্ধু জানি আমি তো কমিশনটা করবো বলতে যার হয় না কে লেগে যারা না আঙুলকে রাও করতো না নেতা যারা তাগুলোকে রাও করবো
চেয়ারম্যান লেম্বর কাগজ চাই দিয়ে ওই না আমার ডয় না ডানি ভাই স্বাধীনতা চিন্তা না এটা আমি তো বুঝলামই না। আমি তো আগের তো অসল হো না বেশি, স্বাধীনতার আগে যা ছিলাম তার তেরো ডাউন বেশি না। স্বাধীনের আগে ধরেন আপনার ওই 15 দিন, আর এখন হইলাম 7 দিন। হ্যাঁ তো এই যে এই 15 দিনের মতোই ওই 2-1 লাখ ভাঙ্গে হারাই করছে, মুক্তিযোদ্ধায় নাম দিয়েছে। আমরা যে মুক্তিযোদ্ধা কোনোদিন আসলাম আমার নাম তো ভালো ওই কোনো দোস্তুরও নাই। এখন যারা মুক্তিযোদ্ধা ওই বাপদাদা দেখাই নাই, হেরা মুক্তিযোদ্ধার নাম খালাইয়া হ্যাঁ ছেলে মেয়ে এখন সরকারি চাকরি দিয়া হেরা এখন ভালো আছে, কিন্তু আমরা কিছুই নেই। ওই যে আমরা এত কষ্ট করছি, ওই জঙ্গল চিরছি, পীরের চামড়া গেছে আমাগো, কিন্তু আমরা নামই নেই আমাগো। প্রকৃত মুক্তিযোদ্ধা তারা তো আশা করে না যে আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু পাবো। দেশ স্বাধীন করার আমার কর্তব্য ছিল। দেশমাতৃকার ডাকে মায়ের সেবা করলে কি মার কাছ থেকে আশা করে যে মা আমার এটা দেবে? ওটা তো মানে কোনো ছাড়াই কি বলে ওইটাকে বিনিময়ে কিছু পাওয়ার আশা ছাড়াই সে এটা করে, মানে উইদাউট এনি এক্সচেঞ্জ। মানে আমি এটা বিনিময়ে এটা পাবো তার জন্য আমি দেশের সেবা করতেছি। যারা দেশের প্রকৃত সেবক তারা তো এটা চিন্তা করে না, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা তো এটা চিন্তা করে না। কিন্তু যারা ওই যে কিছু আছে লোভী, এবং সেই লোভী গ্রুপটাই তো দেশকে করতেছে, মানে দে আর ডমিনেটিং দ্য সোসাইটি। স্বাধীনতা বলতে আমি কিছু দেখি না, ঠিক আছে। স্বাধীনতা বলতে মনে করেন আমি সাথে চাই খাই আর ওইখানে ঘুমাই। নাগরিক হিসাবে আমি ভালো কিছু পাই নাই, যা পাইছি সব কষ্ট সব দুঃখ। যেটা হইলো মা বাবার কোলে জন্ম নিয়েছি, কোনো না কোনো রকমভাবে আজ আমি এই রাস্তায় এসে পড়ছি। এই রাস্তায় এসে গাছের নিচে নিজের বউকে নিয়ে থাকতে হইতাছে। কত মানুষ আসা যাওয়া করে নিজের বউকে দেখে, যেই বউ পর্দার আড়ালে থাকার কথা, 4 দেওয়ালের ভিতরে থাকার কথা, সেই বউ আইস 7 আসমানের নিচে। একটাই দুঃখ যে ছাদের নিচে থাকতেও পারতাছি না, অথচ কষ্ট এটাই যে নিজেদের দুজনের সুখ ভাগাভাগি করতে পারতাছি না। এটা হলো আমাদের কষ্ট। ড্যান্ডি খাই, মাঝে মাঝে আমাদের এখানে থাকতে দেয় না, অনেক লোক ব্যায়াম করে, এরা আমাদের ঘুমাতে দেয় না, অনেক বিরক্ত করে। আমি যে এখানে মা বাবা ছাড়া কেন আসছি এটা আমি বুঝি। মা বাবাই আমার একদিন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, পড়ায় এসে দেখে আমার হাত মুখ কাটতে রেছিল, অনেক মারছে, আমি বাসা থেকে পড়ায় আসি। এই বাইডারে একজনের পাকঘর হুতায় তুইয়া মানুষের বাড়া বানছি, বাড়া বান্না হাইরা দুলা চাইল ডাইল আনছি, একটু মার আনছি, দুলা ভাত আনছি, আন্যা হাইরা খাইছি বাই বোন লইয়া। খায়া হাইরা এমনভাবে মাট্টে চারটে হইয়া রয়েছি। এইভাবে দিন কাটাইয়া হারিয়া আমরা একটু শ্যান হয়ে গেলাম গা। শ্যান হয়ে গেলে গা মনে করুন একজনের হাত ধরিয়া হারিয়া আমরা বেসা দিয়েছি, আমরা মা বাহে বেসা দিতে পারছে না, একজনের হাত ধরিয়ে বিয়া শাদি হয়েছে। তাই আল্লাহ রহমত দিলে বিয়া শাদি হয়েছে, তার ঘরেও তো এই কষ্টের দিনই, এই কষ্টই হের ঘর আয়া হারেও তো যে এই অবস্থায়, বাহের ঘরেও যে অবস্থা করেছি হেরও এই অবস্থায়। রিক্সা চালাইতো, আনতো, খাইতাম। এমন আছে গা বাসা বাড়িতে গিয়ে কাম করছি, সেবেলা তো পয়সা কম আছি, এই 30 টাকা 20 টাকা মাস এইভাবে কাজ করিয়া চলছি। হিন্দু ন কাহর রয়েছে না, কাহরে লে করতে বেড়াইছি না, এমনও দিন গেছে। বিছনাথ ফুট পারাইছি না, অর্ধেক টাকা হর বিছাইছি, অর্ধেক টাকা হর গর্ত দিছি, এইভাবে দিন কাটাইছি। কোনো আশা আছে বলে আমি যদি একটা ঘর দিতে পারতাম, ভালো একটা ঘর দিতে পারতাম, এমুক একটা ঘর তুলতেছে, হেমুক একটা ঘর তুলতেছে, এমনভাবে যদি আমিও একটা ঘর দিবার হইতাম, কিংবা একটা বিল্ডিং দিবার হইতাম, কিংবা একটা চৌহারি তুলবার হইতাম, এরকম কোনো আশা আছে ভিতরে, এমন আশায় আছে, নাই যে কোনো কথা না। এই মনে করুন কষ্টে কষ্টে দিন যাইতাছে। এই যে এক বেড়া, এই বেড়ার ঘরে ওই কষ্টের দিন, একবেলা আনলে আরেকবেলা আনবার আইছে না, একবেলা আনলে আরেকবেলা আনবার আইছে না, এইভাবেই চললে গেলাম। না বুড়া হয়েছি বাবা, বুড়া হয়েছি,
খুব কষ্ট বাবা, আমার খুব কষ্ট, আমরা কষ্টের দিন। আমরা যখন শুরু আসছিলাম বুঝে কষ্ট করছিলাম, এই কষ্ট বাবা আবার আসছে। ওই যে বুড়া একটা কিছু খাইবার চায়, দিতে পারি না, এইভাবে চলতেছি বাবা। আর কি কইলাম, আর কি কইলে কি হইব বাবা, আর না কইলে আর কি হইব। গর্দনে যে ফুট পরে গেলে চিন্তাম নেই কোনটা হেল ঢুকে কোনটা কুত্তা ঢুকতে পারে ঘরের মধ্যে। তো ওহন যে আমি উপাস থাকি, এই দুঃখ তো বাবা সহ্য হয় না। আমি একটা হিসেব দিই। 1971 সালে আমরা ছিলাম 7 কোটি লোক। আমাদের যে এলাকা সে এলাকায় ছিল, আমরা খাদ্যশস্য আমদানি করতাম। দুবেলা খাওয়া ছিল না, পায়ে সবার একটা স্যান্ডেলও ছিল না, অনেকের দুটোর বেশি লুঙ্গিও ছিল না। কাপড় কয়জনের দুই জোড়া কাপড় ছিল, সেটাও ছিল গুণে দেখার মতো। আজকে 50 বছর পর আমাদের যে আয়তন ছিল চাষযোগ্য জমি, তার কমপক্ষে 20% চলে গেছে, সেটা আর নেই। লোক সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে, 17 কোটি যদি হয়। কিন্তু আজকে আমরা খাদ্যশস্য তেমনভাবে আমদানি করি না। গত 10 বছর দুর্ভিক্ষ দেখা দেয়নি। তাহলে আমি যদি বলি যে দেশ এত উন্নয়ন হয়েছে বা এই পর্যায়ে পৌঁছেছে, সেটা অভাবনীয়, তাহলে এর বিপরীত যুক্তি কি হবে? খাদ্যের বিষয়টা তো মূল। পরিবর্তন হয়ে পাইতাম স্বাধীনের সময়, যদি আমি মানুষের যা লুটকাছারি করে আনতাম, আমার মনের মধ্যে অনেক কিছু আশা ছিল যে আগে আমার বাপেও কষ্ট করে গেছে, এবারে আমরাও কষ্ট করছি। এরপরে যদি পরিবর্তনের স্বাধীনের পরে একটা গড়দরজা করিয়া যদি থাকতে পারি, দুলে ডাল ভাত খাইতে পারি, এই তো আমার মনের আবৃত্তি এইটাই আগে আসতো। অত বড় আবৃত্তি করে আমার দরকার কি? আমি কি বিল্ডিং দিতে পারাম? 4তলা 5তলা বিল্ডিং দিতে পারাম? দেওয়া হইতাম না। দুলে ডাল ভাত খাইয়া এই ঘরে তো একটু হুটপা পেলে তো চলে দেখতে, মানে হ্যাঁ, ওটা তো আমার বাকি নাই। যে কীভাবে জীবন কাটাই আমি এই তো আমার চিন্তাম না। স্বাধীনে তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার জীবন কীভাবে বাঁচাই মানে এইটা তো কিন্তু বুঝতেছি না। আমি মরে গেলে কালকে লালবাতি জ্বলবো, আমার ফ্যামিলি কি খাইব না খাইব এই তো চিন্তা ভাবনা আছে আমার। চিন্তা করে করাম কি? দেশ আজকে যা পৌঁছেছে, আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলি 500 বছরে বাংলাদেশের অবস্থা এরকম পৌঁছায়নি। অবকাঠামোগত উন্নয়নের কথা বলি, সম্পদের কথা বলি, মানুষের বেঁচে থাকার যদি কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, খাদ্যের কথা বলি, বাংলাদেশের মানুষ এখন যে অবস্থায় আছে গত 500 বছরে সেই অবস্থায় ছিল না। স্বাধীনতা যে আপনারা বলেন, আমরা স্বাধীনতা কি পাইছি দেখেন তো। আমার বাচ্চারা এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কোনো চিকিৎসা করতে পারি না। আপনারা তো শুধু বলেন যে স্বাধীনতা, দেখেন তো আমার বাচ্চারার অবস্থা দেখেন। আমি একটা ছোট্ট একটা রাস্তার ভিতরে ঘর তুইলে আমি রয়েছি। স্বাধীনতা আমাকে কি দিচ্ছে? কোনো কিছুই দেয় নাই কে? ভিক্ষা ছাড়া আমাকে কিছুই দেয় নাই কে? একটা ঘর ভাড়া লইতে গেলে 3000-4000 টাকা ভাড়া লাগে। ফুটপাতে পড়ে রয়েছি, আজ অনেক বছর ধরে এই জায়গাটার ভিতরে পড়ে রয়েছি। আমি 7 বছরে মায়া লই, আজকে আমার মায়া 18 বছর। আজকে আমার মায়েরা কত বড় অসুস্থ হয়ে পড়ে রয়েছে, টাকা ছাড়া কোনো চিকিৎসা করতে পারি না। টিবি রোগের আক্রান্ত হয়ে আমার মায়া পড়ে রয়েছে। আপনারা খালি স্বাধীনতা স্বাধীনতা খালি বলেন, স্বাধীনতা আমাকে কি দিতে? কিচ্ছুই দেয় নাই কে? বড় লোকে স্বাধীনতা দিচ্ছে, গরিবের কোনো স্বাধীনতা দেয় নাই। আপনারা যদি এই ছবি তুইলা ইন্টারনেটে যদি ছাড়েন, আমি দেখতে চাই যে সে কি করছে। আমি একটা বৃদ্ধ মানুষ হইয়া আমার মেয়েটার আমি বহুত কষ্ট করতেছি।
স্বাধীনতা কি স্বাধীনতা আমাকে কি দিছে? না খাবার দিছে, না থাকার জায়গা দিছে, না কিচ্ছু দিছে। আপনি গভীরতে যদি এই বিবেক থাকে তাহলে আমাকে দিকে কোনো কিছু চাইও, আমাকে দিকে খেয়াল করেন। স্বাধীনতা খালি বললে স্বাধীনতা হয় না। এই যে বড় বড় নেতাগো কাছে চাইলা হয়, ডাইলা হয়, কমলা হয়, সবকিছু হয়, আমরা কি পাইছি? সবই খালি মহল্লা মানুষের। যখন স্বাধীনতার ইয়াটি বসায় তখন যেখানে মাইক লাগায়, গান গায়, রাস্তার ভিতরে নাচানাচি করে, আমরা চায়া চায়া দেখি, আর আমাকে পেটে ভাত থাকে না। বাংলাদেশটা বাংলাদেশি, স্বাধীন বাংলাদেশ। আমরা বুক ফুলে কব স্বাধীন বাংলাদেশ, তাহলে আগে মনটাও খুশি হব। এই বাংলাদেশের জন্য শত শত মানুষ জীবন দিছে, রক্ত দিছে, শক্তি লড়াই করছে, তাহলে এই ফলটা কুড়ি পাইলো।